যাত্রী সংকটে ঘোষণা দিয়েও চালু হয়নি বাংলাদেশ বিমানের ঢাকা চেন্নাই রুট। বিধিনিষেধ বাড়লে ফ্লাইট পরিচালনা চ্যালেঞ্জ হবে বলছেন সংশ্লিষ্টরা। এবং নির্বাচনের এক সপ্তাহ পর জনসমক্ষে মার্কিন প্রেসিডেন্ট ভ্যাকসিন নিয়ে আশ্বাস দিলেও কথা বলেনি নির্বাচন ইস্যুতে। জর্জিয়ায় জয় পেল বাইডেন, নর্থ ক্যারোলাইনা ট্রাম্পের। বাসে আগুন দিয়ে নাশকতার চেষ্টায় প্রমাণ করে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বিএনপি কোনো অরাজকতায় বিশ্বাসী নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ, বিএনপির ঘাড়ে দোষ চাপাতেই ক্ষমতাসীনরাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সারা দেশে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সমসাময়িক ইস্যুতে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই তিনি বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের জন্য বিএনপিকে দায়ী করেন। হুঁশিয়ারি দেন, আগুন সন্ত্রাসের এমন কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী প্রথা পরিহার করতে পারেনি। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গতকাল রাজধানীতে নাশকতা চালিয়েছে। বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে। একই দিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, জনগণের চোখ ফাঁকি দিতে ক্ষমতাসীনরাই এমন ঘটনা ঘটিয়ে মিথ্যে মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করছে। এটা যে আপনার একটা পাতানো নির্বাচন এবং আপনার জালিয়াতি নির্বাচন, সেটার থেকে জনগণের দৃষ্টিকে দূরে নেওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তারা এই সমস্ত ঘটিয়ে বিএনপির উপরে চাপিয়ে দেয় এবং বিএনপিকে তারপরে আপনার মামলা দিয়ে, অলরেডি অনেকগুলো মামলা হয়ে গেছে, 9টা মামলা হয়েছে এবং সেই 9টা মামলায় আমাদের সিনিয়র লিডার পর্যন্ত আপনার তারা এখানে আসামি করেছেন। সদ্য অনুষ্ঠিত ঢাকা 18 আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ সারা দেশে 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বিকেলে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন 28টি স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়, যার মধ্যে রয়েছে 10টি উপজেলা, 2টি পৌরসভা এবং 16টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীর নাম। এছাড়া বর্তমানে দলের সাংগঠনিক অবস্থা এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে বোর্ডের সদস্যরা অংশ নেন। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হচ্ছে শিশু কিশোররাও। অভিভাবকদের অসচেতনতা আর আক্রান্তদের ছকে বাঁধা জীবনে অভ্যস্ত হতে না পারায় বাস্তবতায় বাড়ছে মৃত্যুহার। টাইপ 1 ডায়াবেটিসের সঠিক কারণ নির্ণয় করা না গেলেও শিশুরা যেন অতিরিক্ত ওজনের অধিকারী না হয় সেদিকে অভিভাবকদের সতর্ক দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুহার কমাতে জন্মের পর থেকেই সঠিক জীবনযাত্রায় অভ্যস্ত করার জোর তাগিদও দিচ্ছেন তারা। নুর ইসলামের ছবিতে দেখুন মোজাহির শুভর রিপোর্ট। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ডায়াবেটিসে আক্রান্ত 5.5 বছর বয়সী শিশু আসফি। দুরন্ত শৈশবের প্রতিটা মাসেই হাসপাতালে এসে ইনসুলিন নেবার যন্ত্রণা জুটেছে তার কপালে। বাবা মা এমনকি বংশের কারো ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। তারপরও আসফির এই দুর্ভাগ্য। কেউ বলে নাই বাঁচবে, কিন্তু এখানে আসার পরে আমি আশার আলো দেখতে পাই। বয়স 1-এর নিচে সেটাকে আমরা নিওনেটাল ডায়াবেটিস বলি, আর 1 বছর থেকে আমরা 16, 17, 18 বছর পর্যন্ত টাইপ 1 ডায়াবেটিসটা পাই। তবে আমাদের বেশি ইনসিডেন্সটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। শিশুদের ডায়াবেটিস হতে পারে এমন ধারণাই নেই বেশিরভাগ বাবা মায়ের। সারা দেশে মাত্র 18,000 শিশু কিশোর শনাক্ত হলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।
ক্রমাগত আক্রান্তের হার বাড়তে থাকায় চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকা মেডিকেলে খোলা হয়েছে শিশু ডায়াবেটিস চিকিৎসার আলাদা ইউনিট। ঠিক মতন শুয়ে দেওয়া লাগে, ঠিক মতন খাবার খেতে হয়, মিষ্টি জিনিস খাওয়া নিষেধ। গলা শুকিয়ে যায় রাত্রে, মাঝে মধ্যে জ্বর আসে, কিন্তু প্রেসারটা খুব ঘন ঘন হয়। 9 কেজি বেশি আছে, তো যেসব বাচ্চারা এই যেরকম ওভারওয়েট আছে তাদের সবারই হচ্ছে অন্তত একবার হলেও ডায়াবেটিস চেক করে নেওয়া। ঘন ঘন পানি খাওয়া, তৃষ্ণার্ত হয়ে যাওয়া এবং ওজন কমে যাওয়া, অতিরিক্ত খাচ্ছে কিন্তু বাচ্চাটা, মা বাবা বলছে যে ওজন কমে যাচ্ছে, কতগুলি উপসর্গ নিয়ে কিন্তু শিশুদেরকে নিয়ে আসে বাবা মারা। টাইপ 1 ডায়াবেটিসে দীর্ঘমেয়াদে নিয়মিত ইনসুলিন নিতে হয় ভুক্তভোগীদের, তাই বিনামূল্যে ইনসুলিন গ্রহণের সাময়িক সুযোগ স্থায়ী করার জোর তাগিদ শিশু ডায়াবেটিস বিশেষজ্ঞদের। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন সারা জীবন নিতে হবে। বাংলাদেশে যারা আছে খুব বেশি সংখ্যক না, এখন পর্যন্ত আনুমানিক আমরা ধারণা করি 18,000 হতে পারে ম্যাক্সিমাম। সো এদেরকে যাতে সরকার থেকে ফ্রি ইনসুলিন দেওয়ার ব্যবস্থা করবে। সমস্যা সমাধানে প্রতিটি হাসপাতালে সেবার সুযোগ বাড়ানোর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত হাসপাতালে এনসিডি কর্নারকে স্ট্রেংথেন করা, যেখানে ফ্যামিলিরা আসবে তাদের ডায়াবেটিস সম্বন্ধে, ওবেসিটি সম্বন্ধে তাদেরকে বলা, খাওয়া দাওয়া সম্বন্ধেই করা, ছোটবেলা থেকে তাদেরকে জানানো বোঝানো, এই বিষয়টি আমরা জোর দিচ্ছি। এখন গত এক দশকে বারডেম 2 হাসপাতালে টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা নেওয়া 7,000 রোগীর মধ্যে 87 জন মারা গেছেন। অভিভাবকদের অসচেতনতা, নাগালের মধ্যে প্রকৃত সেবা না পাওয়া এবং পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে না পারার কারণেই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা দ্বিতীয় ঢেউ আঘাত হানার আগেই যাত্রী সংকটে বাংলাদেশ বিমান। চেন্নাইয়ে নতুন রুট চালুর ঘোষণা দিয়েও আপাতত ছাড়া হচ্ছে না ফ্লাইট। বাতিল হয়েছে কলকাতার ফ্লাইটও। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও কমেছে। ভ্রমণে আরও বিধিনিষেধ আসলে ফ্লাইট পরিচালনায় চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করেন বিমান সংস্থাগুলো। বিশ্লেষকরা বলছেন, কোনো রুটের ফ্লাইট হঠাৎ বন্ধ হলে অনাস্থা সৃষ্টি হয়। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। করোনা পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশ থেকে ভিনদেশের যাত্রী প্রবেশ নিষিদ্ধ চীনে। এরপরও কোনো ফ্লাইটে 5 জনের বেশি করোনা রোগী পেলে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিজ খরচে 14 দিন কোয়ারেন্টিনে থাকার শর্ত সহ ভিসা প্রদানে কড়াকড়ি আছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। এদিকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালুর পর শুরুতে আটকে পড়া কর্মীদের ঢল থাকলেও নানা জটিলতায় এখন কমেছে যাত্রী। ভারতে পর্যটক ভিসা চালু না হওয়ায় যাত্রী খরা কাটছে না। ফলে 15 নভেম্বর থেকে চেন্নাই ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান। আর চালুর 5 দিনের মাথায় বাতিল করা হয়েছে কলকাতা ফ্লাইট। বিশ্বে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ, সেই কারণে অনেক মুভমেন্ট কমে আসছে। আমরা কুয়ালালামপুরে 2টি ফ্লাইট চালাচ্ছিলাম, এই দিক থেকে প্যাসেঞ্জার না হলে ওই দিক থেকে হচ্ছিল, কিন্তু সেটিও কমে আসছে। আবুধাবিতে লোড কমে আসছে, ফ্রিকোয়েন্সি কমিয়েছি। চেন্নাইতে ইউএস বাংলা চালাচ্ছে 26 জন 20 জন এইরকম। তো এইরকম করে আসলে দ্বিতীয় আরেকটা এয়ারলাইন্স অপারেট করা আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ওয়াইজ। তবে সংকট থাকলেও বাজার ধরে রাখতে আপাতত ফ্লাইট কমাচ্ছে না ইউএস বাংলা এয়ারলাইন্স। যদি কোনো দেশের আবার কোনো রেস্ট্রিকশন আসে, ডেফিনেটলি ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। এমপ্লয়মেন্ট ভিসার অনেক ধরনের রেস্ট্রিকশন রয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে রেভিনিউ জেনারেট করার জন্যই আমাদের আসলে বিভিন্ন ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতিতে যাত্রী চাহিদা বিবেচনা করেই নতুন রুট চালুর ঘোষণা দেওয়া উচিত। হঠাৎ কোনো রুট বন্ধ করা হলে যাত্রীরা যেমন সমস্যায় পড়ে, তেমনি ইমেজ ক্ষুণ্ণ হয় এয়ারলাইন্সের। এয়ারলাইনকে কিন্তু সব দিক বিবেচনা করে একটা ফ্লাইট অ্যানাউন্স করতে হবে। হঠাৎ করে আমরা একটা ফ্লাইট অ্যানাউন্স করে দিলাম, আবার হঠাৎ করে বন্ধ করে দিলাম, এতে করে এয়ারলাইনের কিন্তু ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়, যাত্রীদেরও কিন্তু অনেক দুর্ভোগ বেড়ে যায়। বর্তমানে 18টি আন্তর্জাতিক রুটে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে। করোনার আগে বিমান 17টি রুটে গেলেও বর্তমানে যাচ্ছে 11টিতে। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কোথাও হাত ধোয়ার বেসিন আছে, পানি নেই। আবার কোথাও পানি আছে কিন্তু পানির কল বা বেসিন কিছুই নেই। করোনা প্রতিরোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ওয়াসা রাজধানীর বিভিন্ন জায়গায় এমন ব্যবস্থা করলেও এসবের এখন বেহাল দশা। কর্পোরেশনে এমন শিথিলতা করোনাকে উস্কে দেবার শামিল বলছেন নগরবিদরা। প্রজেক্টটি সফল হয়নি স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের তাগিদ জনসচেতনতা বাড়ানোর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট।
ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ওয়াসা সহ বেশ কিছু বেসরকারি সংস্থাও করোনার শুরুর দিকে রাজধানীর বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছিল। শুরুটা আড়ম্বরপূর্ণ হলেও মাস তিনেকের মাথায় অবহেলা আর দেখভালের অভাবে ভেস্তে যায় এসব উদ্যোগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনবহুল ও গুরুত্বপূর্ণ 25টি স্পটে হাত ধোয়ার বেসিন ও সাবানের ব্যবস্থা করেছিলেন। মাস তিনেকের মাথায় সরিয়ে নিয়েছে এসব বেসিন, ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও হাত পরিষ্কার করতে পারছেন না নগরবাসী। পাইপ নাই, কিছু নাই, মানুষজন বিড়ে বিয়ে যায়, বারবার পানির ভিতরে হাত দেয়, পানি না থাকলে বেড়া হাত দিব কইতে কইতে গেলে উল্টা ঝালি মারে। কোনো জায়গায় বেসিন আছে, সাবান নেই, কোনো জায়গায় বেসিন আছে কিন্তু এখানে পানিও নেই, সাবান নেই। বেশ কিছুদিন হলে এখানে দেখি কল বন্ধ, অপরিষ্কার, পানি নাই, কিচ্ছু নাই। চুরি হয়ে যাওয়া ও মানুষ ব্যবহার করে না এমন ঠুনকো অজুহাতে রাস্তা থেকে বেসিন সরিয়ে নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি মেয়র বলছেন, বিষয়টি আগের মেয়রের সময় নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। হাত ধোয়ার এটা আসলে আমি দায়িত্বভার গ্রহণের আগে ছিল, এটি এনজিওর মাধ্যমে এটা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সেটা ফলপ্রসূ কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। সরকারের এমন উদাসীনতায় জনগণ করোনা বিষয়ে অসচেতন হচ্ছে বলে মন্তব্য নগরবিদদের। জনগণ এই বিষয়ে অনীহা প্রকাশ করছে, কারণ সরকারের এই সংস্থাগুলো একসময় হাত ধোয়ার ব্যবস্থা করে আবার এখন আর সেই বিষয়ে কোনো ধরনের মনোযোগ না দেওয়ায় জনগণ হয়তো মনে করছে করোনা সরকারিভাবেই সিদ্ধান্ত নিয়ে চলে গেছে বলে একটা ধারণা। এখনই সরকার করোনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নিলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে শঙ্কা সংশ্লিষ্টদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলার নামে লোভনীয় বেতনে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পরিচিতি ফর্মে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে নিরাপদ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগের নামে হাসিনা অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মনিরুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গাইবান্ধা সদর থানা পুলিশ। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। প্রধানমন্ত্রীর সম্মতিতে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত প্রতিষ্ঠান দাবি করে নিরাপদ স্বাস্থ্য প্রকল্পে মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ দেয় হাসিনা অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশন। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানের হিসাব নম্বরে প্রার্থীরা প্রত্যেকে 350 টাকা জমা দিলে শুক্রবার গাইবান্ধা শহরের NH মডার্ন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর প্রত্যেকের কাছে প্রশিক্ষণ সহ নানা অজুহাতে প্রথমে 2000 এবং পরে 10,000 টাকা চায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মনিরুল আলম। পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিতে এসে দেখি এটা সরকারি না বেসরকারি। 12,500 টাকা স্যালারি দিবে, এখন এসে থেকে সম্পূর্ণটা ভুয়া। পরীক্ষার আগে নাকি প্রশিক্ষণ দিতে হবে, আবার সেই প্রশিক্ষণের মধ্যে নাকি 2000 টাকাও আমাদের দিতে হবে। এরপর বৈধতা নিয়ে সন্দেহ হলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুলকে ঘেরাও করে পুলিশে খবর দেয় চাকরি প্রার্থীরা। সংবাদকর্মীরা স্বাস্থ্য বিভাগের অনুমোদন দেখতে চাইলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, এই অ্যাপ্লিকেশনের পরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিন্ন করে এই যে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছি, এই জন্য একটা অনুমোদন দেওয়ার জন্য বলা হয়েছে। পরে চাকরি প্রার্থীদের বিক্ষোভের মুখে শুক্রবার দুপুরে NH মডার্ন স্কুল থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। তাকে আমরা কাগজপত্র শিওর হতে পারি নাই যে তার ভুয়া বা কিনা, যে হতে যেন আমরা নিয়ে যাচ্ছি। জেলার সিভিল সার্জন এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানেন না। সরকারও কোনো অনুমতি দেয়নি যে এই প্রতিষ্ঠানকে এরকম অনুমতি দেওয়া, অথবা স্বাস্থ্য অধিদপ্তর থেকেও কোনো অনুমতি নেয়নি। 2 শতাধিক বেকার যুবক যুবতীর কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বছর 3 আগেও ফেসবুকে পেজ খুলে হোমিও মেডিকেল কলেজ প্রতিষ্ঠান নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে ডাক্তার মনিরুল আলমের বিরুদ্ধে। রাজধানী ঢাকার মতো আর কোথাও যেন বিরোধী পক্ষ জ্বালাও পোড়াও রাজনীতি করতে না পারে, সেই জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। গতকাল বিকেলে যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে আলোচনা সভায় অংশ নিয়ে এই নির্দেশ দেন। এ সময় তিনি সরকারকে বেকায়দায় ফেলতে যে কোনো শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও পৌর মেয়র নায়ার কবি সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকলকে এটা আমার নির্দেশ বলতে পারেন যে আমরা এইখানে
ঢাকার মতো জ্বালাও পোড়াও আন্দোলন করার ক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াবো। আমরা এটা কখনোই সহ্য করব না, ঠিক আছে? যারা সরকারকে বা রাষ্ট্রকে যারা নড়বড়ে করে দিতে চায়, রাষ্ট্রকে যারা দুর্বল করে দিতে চায়, রাষ্ট্রের স্থায়িত্ব নিয়ে যারা কথা তুলতে চায়, তাদেরকে আমরা নিশ্চয়ই কোনোদিন এই সুযোগ দেব না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। গতকাল বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় ভারত ও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই সব ধরনের বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে এ প্রকল্পে দেশীয় আন্তর্জাতিক কর্মকর্তা কর্মচারীরা কাজ করছে জানিয়ে নির্ধারিত সময়ে এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ওয়েলফেয়ার ইউজ অব নিউক্লিয়ার এইটা আমরা প্রমাণ করব এবং এতে আমাদের মান সম্মান ইজ্জত অনেক অনেক বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমরা এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার এবং আমরা সারা পৃথিবীর একটা রিকগনিশন পেয়েছি। হাইট অফ লিডারশিপ ম্যাচুরিটি এটা বাংলাদেশে ইন্ডিয়ার মধ্যে হয়েছে, যে আমরা আমাদের বর্ডার বলেন, আমাদের মেরিন বাউন্ডারি বলেন, আমাদের পানির বন্টন বলেন, আমরা সব আলাপ আলোচনার মধ্যে সমাধান করেছি। তো সেই দিক থেকে আর চায়না আমাদের বড় বন্ধু, তারা আমাদের বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সাহায্য করছে এবং আমরা তাদের সাথে কোনো শত্রুতা নাই, আমাদের দুজনের সাথে ভালো বন্ধুত্ব। নাম বউবাজার, সবাই নারী ক্রেতা, তবে বিক্রেতা পুরুষ। সব বয়সের নারী স্বল্প দামে পছন্দের প্রয়োজনীয় সব জিনিস কেনাকাটা করেন দিনাজপুর শহরের মালদহপট্টি সড়কে বসা বউবাজারে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুর শহরের মালদাপট্টি সড়কের দুপাশে ফুটপাতে দোকানদাররা পসরা সাজিয়ে বসেন। শাড়ি, কাটপিস, সালোয়ার কামিজ, ওড়না, শিশুদের পোশাক, জুতা, স্যান্ডেল, কসমেটিক্স সহ সব ধরনের মেয়েদের জিনিস পাওয়া যায় এখানে। সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত নারীরা এখানে তাদের পছন্দের কাপড় সহ নানা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন। আমরা শুক্রবার করে আসি, কম দামে পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। অল্প টাকায় আমাদের আর কি কাপড় চোপড় কেনা হয়, এতে আমাদের খুশি আসা হয়, দেখা হয়, বাজার ঘোরা হয়। আমাদের দোকানে মার্কেটে যেতে হয় না, কম দামে কাপড় চোপড় পাওয়া যায়। কেনাকাটা নিয়ে সন্তুষ্ট দোকানদাররাও। যারা কাস্টমার বেশিরভাগই 95% মহিলা এবং কম দামে পায়, সুলভ মূল্যে পায়, যার জন্য সবাই প্রতি শুক্রবারের জন্য আগ্রহভাবে অপেক্ষা করে কবে শুক্রবার আসবে। নারীরা যাতে নিরাপদভাবে কেনাকাটা করতে পারেন সেই ব্যবস্থা রয়েছে বলে জানালেন দোকান কর্মচারী ইউনিয়নের নেতা। এই বাজারে শুধুমাত্র নারীরাই বাজার করে, তাই নাম বউবাজার। যারা গরিব, বিধবা, নারী উদ্যোক্তা, বিভিন্ন ধরনের পেশাজীবী লোক এখানে আসে, তারা দোকানদারি করে। শহরের দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে 2012 সাল থেকে মালদহপট্টি সড়কে প্রতি শুক্রবার নানা পণ্য নিয়ে বসেন 2 শতাধিক দোকানদার। সময় সংবাদ, দিনাজপুর। ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম হয়ে উঠেছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। তরিকুল। হ্যাঁ কাজল, এই মুহূর্তে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারের যে পরিস্থিতি, সকাল থেকে কিন্তু এই মাছ বাজারটি জমে উঠেছে। সকাল 6টা থেকে মূলত এই মাছ বাজারে কার্যক্রম শুরু হয়ে যায়। অর্থাৎ খুলনার বিভিন্ন এলাকা থেকে পার্শ্ববর্তী যে নদী রয়েছে রূপসা নদী, সেই রূপসা নদী দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্রলার এবং নৌকা যোগে মাছ আসতে শুরু করে। এছাড়া কিন্তু বড় বড় যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলার যোগেও কিন্তু এই বাজারে মাছ আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মাছের সরবরাহ কিন্তু খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে, এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সামুদ্রিক মাছের বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ এখানে উঠেছে এবং প্রতিদিনের মতো বিশেষ করে শীত মৌসুমের শুরুতেই এই মাছগুলো এই বাজারে আমদানি বেশি হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক যে মাছের বিভিন্ন প্রকার রয়েছে, যে মাছগুলো অনেকে অজানা, অনেকে নামও জানে না, এরকম অনেক মাছই রয়েছে এবং যে মাছগুলোর চাহিদাও বেশি এই বাজারে,
এবং ক্রেতারা কিন্তু খুচরা এবং পাইকারি পর্যায়ের ক্রেতারাও কিন্তু তারা এই মাছ বাজার থেকে মাছ নিয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক কৈবল, সামুদ্রিক যে অন্যান্য যে মাছ, ভেটকি, অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন। ভাই, আপনি তো সামুদ্রিক মাছ বিক্রি করছেন দেখছি, তো এই মুহূর্তে সামুদ্রিক মাছের সরবরাহটা কেমন এবং দাম কেমন আমাদেরকে, এবং কি কি মাছ রয়েছে বাজারে? আপনার আগের চেয়ে আজকে একটু আপনার এই 2-3 দিন ধরে একটু তুলনামূলক একটু দাম কম আছে, কেননা সমুদ্রের মাছ একটু চাপ দিচ্ছে, ট্রলিংয়ের মাছ উঠছে, এই জন্য একটু আগের চেয়ে একটু কেজিতে 50-60 টাকা কম আছে মাছের দাম। হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই সব সমুদ্র মাছ উঠে আসলে এখন হচ্ছে পাইকাররা মনে করেন একটু মাছ, এখানেও একটু মাছের দাম কম, বাজারেও একটু মাছের দাম কম আছে, এই জন্য সবাই একটু জনগণ খাতে পারতেছে এই কম দামে বলে। কেজি প্রতি কত টাকা কমেছে বলে মনে করছেন? কেজি প্রতি আপনার 50-60 টাকা কম আসতেছে ভালো ভালো মাছ। কাজল, শুনছিলেন যে এই বাজারে যে মাছগুলো, সামুদ্রিক মাছগুলো আসছে, সেই মাছগুলোর দামে কিন্তু কেজি প্রতি 50 থেকে 60 টাকা, এবং কোনো কোনো মাছের প্রকারে আরও বেশি দাম কমে গেছে। তো খুলনার যে রূপসা পাইকারি মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারে বৃহৎ একটি মাছ বাজার এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মাছ বাজারের একটি এই খুলনা রূপসা পাইকারি মাছ বাজার। এবং আপনারা জানেন যে এই বাজারে সব ধরনের মাছের সরবরাহ হয়ে থাকে, বিশেষ করে সামুদ্রিক, দেশীয় প্রজাতির মাছ, হাইব্রিড প্রজাতির মাছ, চাষের যে মাছগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পাঙ্গাস মাছ আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমরা এই সরবরাহ দেখতে পাচ্ছি। এখানে আমরা আরও যে বিষয়টি উল্লেখ করতে চাই যে এখানে খুলনা অঞ্চলে বা দক্ষিণ অঞ্চলে ঘেরে মাছের চাষ হয়ে থাকে, সেই ঘেরের মাছের কিন্তু এখানে প্রাধান্য দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানকার ভেটকি বা অন্যান্য যে মাছগুলো, এছাড়া বিভিন্ন প্রকারের চিংড়ি মাছও রয়েছে। এছাড়া সুন্দরবন এলাকা থেকে এখানে কিন্তু মাগুর মাছ, যেটি এছাড়া চাষের যে মাগুর মাছ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সুন্দরবন এলাকা থেকে যে মাগুর মাছগুলো এসে এখানে এই বাজারে আসে এবং এখান থেকে বিক্রি হয়ে খুচরা বাজারে চলে যায়। তো এখানে কিন্তু অনেকে আসেন ব্যক্তিগতভাবে, তারা খুচরো মাছও কিনতে আসেন, এবং সে ব্যবস্থাও কিন্তু মাছ বাজারের একটা জায়গায় রয়েছে। এবং এখানকার বাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এই মাছগুলো কিন্তু শুধু খুলনায় বাজারের চাহিদা মেটায় না, এগুলো কিন্তু আমিষের এই চাহিদাটা কিন্তু খুলনা ছড়িয়ে দক্ষিণ অঞ্চলের এই মাছটি চলে যায় ঢাকা সহ বিভিন্ন এলাকায়। বিশেষ করে এখানে মিষ্টি পানির মাছেরও সরবরাহ রয়েছে এবং লবণ পানির মাছেরও সরবরাহ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো থরে থরে সাজানো রয়েছে। রূপচাঁদা মাছ দেখা যাচ্ছে এই মুহূর্তে, সমুদ্র থেকে প্রচুর রূপচাঁদা মাছ আসছে এবং বিভিন্ন সাইজের মাছ, এবং এই মাছগুলো কিন্তু খুব সুস্বাদু এবং মানুষ কিন্তু এই মাছগুলোকে পছন্দ করে থাকে, এবং তাদেরকে সেই মাছগুলো কিন্তু ক্রেতাদের কিছুটা নাগালের মধ্যে চলে এসেছে। তো আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই যে প্রতিদিন এই বাজারে কিন্তু 2 বার মাছ এখানে বিক্রি বেচা কেনা হয়ে থাকে। তবে তুলনামূলকভাবে সকালে সবচেয়ে মাছের যে জমজমাট যে অবস্থা আমরা দেখতে পাই, এটি কিন্তু দুপুরবেলা থাকে না, তবে দুপুরেও কিন্তু এখান থেকে মাছের সরবরাহ থাকে। প্রতিদিন যে পরিমাণ মাছ এখানে আসে তার একটি বড় অংশ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে, এবং দেশ ছাড়িয়ে কিন্তু দেশের বাইরেও এখান থেকে মাছ সরবরাহ হয়ে থাকে। বিশেষ করে চিংড়ি মাছ, ভেটকি মাছ সহ নানা প্রজাতির যে দেশি মাছ রয়েছে সে মাছগুলো এখান থেকে দেশের বাইরে সরবরাহ হয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি। তবে ইলিশের যে মৌসুম ছিল সেই মৌসুমে কিন্তু এবার রেকর্ড সংখ্যক মাছ কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে, এবং মাছের দাম কখনো সিন্ডিকেটের নিয়ন্ত্রণে তারা নিয়ন্ত্রণ করেছে, এবং যে কারণে কখনো দাম বেড়েছে আবার কখনো মাছের দাম কমেছে। তবে অল্প কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর থেকে বাজারে কিন্তু অল্প কিছু মাছের সরবরাহ, ইলিশ মাছের সরবরাহ এসেছে। তবে সেটির চাহিদা কিন্তু শীতকালে কম থাকে বলে আমরা বাজার থেকে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে একটা বড় বিষয় হচ্ছে যে শীত মৌসুমে দেশি প্রজাতির যে পরিমাণ মাছের সরবরাহ আমরা এখানে দেখতে পাই সেটি কিন্তু সারা বছর এই পরিমাণ দেখা যায় না, এবং আমরা সব মিলিয়ে যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীত যে পড়া শুরু করেছে এবং প্রকৃতিতে যে ঠান্ডা আমেজ শুরু হয়েছে, সেই ঠান্ডা
আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে দেশি প্রজাতির মাছ বিভিন্ন জায়গা থেকে খাল বিল থেকে মাছ আসা শুরু করেছে এবং এই মাছগুলো কিন্তু মাছ আসা শুরু করেছে এবং দেশি প্রজাতির মাছ কিন্তু মানুষ বেশি ক্রয় করছে এবং দেশি প্রজাতির মাছের স্বাদ এবং গুণগত মান অনেক ভালো হওয়ার কারণে মানুষের আগ্রহটা বেশি থাকে যে দেশি প্রজাতির মাছের প্রতি। তো আমরা রূপসা মাছ বাজারে এসে সর্বশেষ যে বিষয়টি আজকে দেখেছি সেটি হচ্ছে এখানকার ক্রেতার সমাগম বেড়েছে, এখানকার মাছের সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। বেশ করে সমুদ্রে থেকে প্রতিদিন ট্রলার এবং ট্রাক যোগে প্রচুর মাছ আসছে। এছাড়া কিন্তু দেশি প্রজাতির মাছও নিম্ন অঞ্চল থেকে উঠে আসছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল কাজল খুলনার রূপসা পাইকারি মাছ বাজার থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল ইসলাম। দাম বিপর্যয়ের শঙ্কায় কৃষি বিভাগ প্রয়োজনের অতিরিক্ত আলু আবাদে নিরুৎসাহিত করলেও কোমর বেঁধে মাঠে নেমেছেন রংপুর অঞ্চলের আলু চাষিরা। মাইলের পর মাইল জমিতে আলু রোপণ করছেন তারা। বিশেষ করে চরাঞ্চলে প্রতি ইঞ্চি জমিতে হচ্ছে আলুর আবাদ। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করছেন রতন সরকার। এবছর আলুর বাজার দরের তেলেসবাতিতে আকৃষ্ট হয়ে আদা জল খেয়ে মাঠে নেমেছেন রংপুর অঞ্চলের চাষিরা। আলুর সঙ্গে বীজ আলুর দাম বেড়ে গেলেও বাড়তি দামেই কিনে মাইলের পর মাইল জমিতে আলুর আবাদ করছেন। বিশেষ করে চরাঞ্চলের প্রতি ইঞ্চি জমি এখন আলুর দখলে। এসব চরে নাওয়া খাওয়ারও ফুরসত নেই। পরিবারের নারী শিশুসহ ব্যস্ত হয়ে উঠেছেন কৃষক ক্ষেত মজুররা। বীজ কিনতে হতেছে বেশি দামে, সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে আবাদ করতে আর কি। এই কষ্ট করে আবাদ করতে গিয়ে বীজের দাম কিন্তু প্রচুর বেশি। সরকারিভাবে কোনো আসে না যে বিআরটিসি থেকে কেউ আসবে বা দেখবে আমাদের কোনো সাজেশন দেবে, তা করে না। আমরা যা করি আমরা নিজেরাই। এর আগে ভালো দাম পেয়ে পরের মৌসুমে আলুর বেশি আবাদ করে সর্বশান্ত হয়েছেন অনেক চাষি। সেই বাস্তবতায় প্রয়োজনের চেয়ে বেশি আলু আবাদ করতে নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ। চাহিদার অতিরিক্ত আলু উৎপাদন করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এবার আলুর দাম পেয়েছি, কিন্তু আমাদের এই দেশে পরবর্তী এবছর কৃষি পণ্যের দাম কতটুকু স্থির থাকবে এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত নয়। উৎপাদক ও ভোক্তা উভয় প্রান্তে দামের ন্যায্যতা নিশ্চিতে সরকারি পদক্ষেপের দাবি কৃষক আন্দোলনের নেতার। আবাদ যে করতেছে সেই ঝুঁকি মোকাবেলায় কৃষকদের পাশে তার যে সরকারের যে প্রণোদনা প্যাকেজ এবং সরকারের যে সার বীজ তেলের দাম কমানো এবং তার উৎপাদিত পণ্য যেন বিক্রি করতে পারে তার দাম নিশ্চিত করা দরকার। গত বছর 50,500 হেক্টর জমিতে আলুর আবাদ হলেও এবার 51,000-এর বেশি হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে এরই মধ্যে আবাদ প্রায় 1.5 গুণে পৌঁছেছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কৃষকের ফসল রক্ষায় ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক। কৃষকদের ফসলের চাষে রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা করতে দিনাজপুরের চিরিবন্দরে চালু হয়েছে ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক। কৃষকের দুশ্চিন্তা দূর করতে এমন উদ্যোগ বলছে উপজেলা কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি রিপোর্ট। মাঠে মাঠে সবুজের সমারোহ। চাষ হয়েছে আমন ধান আর শাকসবজি। প্রতিকূল আবহাওয়ায় নানা রোগবালাইয়ের আক্রমণ হচ্ছে ধান আর সবজি খেতে। কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার হচ্ছে না, তাই ক্ষতির আশঙ্কায় কৃষকের দিন কাটে দুশ্চিন্তায়। এই অবস্থায় ফসলের সমস্যা সমাধানে পরামর্শ দিতে ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক যাচ্ছে গ্রামে গ্রামে। এতে সুফল পাচ্ছেন কৃষকেরা। এটা থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি, অনেকজন সেবা নিচ্ছে। এখানে লিচুর গাছ নিয়ে আসছিলাম, সমস্যা পাতাতে হয়েছে, বুঝাই দিল কি করতে হবে, কি রোগ বালাই। এই পরামর্শ নিয়ে চলাফেরা করি। আমাদের সিম গাছে এখন সুন্দর সিম হয়। প্রতি জেলাতেই বা উপজেলা পর্যায়ে যেন এটা থাকে, যাতে কৃষকেরা সবসময় এটা উপকৃত হয়। আর কৃষকের দুশ্চিন্তা দূরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরা। ধানের ব্লাস্ট এবং পোকামাকড় থেকে যাতে কৃষক রক্ষা পায়, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবন্দর থেকে আমাদের স্যার আসছেন। উপজেলা কৃষি অফিসার জানান, ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে ফসলের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। আমরা কৃষকদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং তারা খুব উপকৃত হচ্ছে এবং তারা চাচ্ছে যে আমাদের এই ক্লিনিকটা আমরা যাতে চালু রাখি, এবং আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি আর কি। চিরির বন্দরে 83,000 কৃষক ভ্রাম্যমাণ ফসল ক্লিনিকের মাধ্যমে কৃষি বান্ধব সেবা পাচ্ছেন। সময় সংবাদ, দিনাজপুর। মৌসুম চলে আসলেও রাজধানী পাইকারি বাজারে কমেনি সবজির দাম। এখনও বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে কেজিতে 40 টাকার উপরে।
সরবরাহ ঘাটতি হওয়ায় কিছু সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। রাতের কারণ বাজার, সারি সারি ট্রাক আর ঝাঁকা ভরা সবজির ডালার চিত্রই বলে দেয় আমদানির অবস্থা। কোনোটির মৌসুম শেষ, তাই আমদানি কম হলেও নতুন সবজি ওঠায় বাজারে ঘাটতি নেই সবজির সরবরাহে। কিন্তু বাজারে এখনও প্রভাব কমেনি বৃষ্টি ও বন্যার। দু একটির দাম কমে 50-এর নিচে আসলেও বেড়েছে বেশিরভাগ সবজির দর। বাজার ভরা ফুলকপি থাকলেও কমছে না দাম। পাইকারি পর্যায়ে 7 দিন আগের 25 টাকা পিসের লাউ এখন বিক্রি হচ্ছে 45 টাকায়। 1 মাস আগের 16 টাকা কেজির মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। আজকে বিক্রি হচ্ছে 35 টাকা 36 টাকা, গতকালকে বিক্রি হয়েছে 38-40। আগে বেশি 50 টাকা 55, এখন 60 টাকা কেজি। মোকামে মাল শর্ট, এর আগে কিছু কম ছিল, ইদানিং বাড়তি, কারণ মালের আমদানি কম। 2 সপ্তাহ ধরে বাড়তি, কারণ আমদানি কম। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত দামে বিক্রি হচ্ছে পটল, শিম, বেগুন সহ কয়েকটি সবজি। আর গ্রীষ্মকালীন পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। আমদানি বাড়ায় দাম কমছে বলে জানান পাইকাররা। বাজার ভাই কোন সময় কোন দামে বিক্রি হয় এটা তো ঠিক নেই। মাল বেশি আসলে দাম কমে, কম আসলে মাল দাম বাড়ে। আগে ছিল 80 টাকা 75 টাকা, এই সপ্তাহখানে আগে। বর্তমানে 5-6 দিন একটু দামটা নর্মাল আছে আর কি, আরো পরে কমবে, ডেলি কমবে। আজকে বেচতেছি 52 টাকা কেজি, 50 টাকা কেজি। গতকালকে বেচছিলাম 55, 56, 60 টাকা কেজি। আমদানি বেশি, এখন দাম কমে গেছে। শীতের সবজি পুরোপুরি আসলেই দাম হাতের নাগালে আসবে বলে আবারও আশ্বাস দেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শক মাঠে ফেরানোর চ্যালেঞ্জে ব্যর্থ বাফুফে। স্বাস্থ্যবিধির নিয়ম না মেনে স্টেডিয়ামে প্রবেশ করেছেন দর্শকরা। মাস্ক ছিল না নিরাপত্তা কর্মীদের মুখেও। সাভারের বাজারের খবর আবার জানাচ্ছি। ক্রেতা বিক্রেতার ভিড়ে সাভারে জমে উঠেছে বাইপাইল পাইকারি সবজির হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। জয়, সমস্যা হচ্ছে বুঝতেছি না আমি। আর আমরা কোন দিক থেকে শুরু করব? একটা শাড়ি থেকে শুরু করব, অনেক বড় বাজার, যেখান থেকে আমরা মূলত বাজারটা দেখাতে পারবো এবং শাকসবজি এবং যা আছে বিস্তারিত কাঁচা বাজার দেখাতে পারবো। এই মুহূর্তে আমি রয়েছি বাইপালের বৃহত্তর কাঁচা বাজারে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে পাইকাররা সবজি নিয়ে সকালবেলায় ভিড় করে। আমি যদি একটু দেখাতে চাই যে এই বাজারের আসলে কি ধরনের সবজিগুলো আসে তা এবং কি ধরনের পাইকাররা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সবজি নিয়ে আসে তা যদি দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে খুব সকালবেলা হতেই এখানে সাধারণত যেটি হচ্ছে যে এখানে যেটি সাধারণত হচ্ছে যে আপনার লাউ এবং হচ্ছে করল্লা, বিভিন্ন ধরনের শাকসবজি এসে থাকে, যার মধ্যে লাউ এবং করল্লা এগুলো আপনার হচ্ছে 5 কেজি দরে পাল্লা হিসেবে বিক্রি হয়ে থাকে। যে পাল্লাগুলো শাকের বাজারে বিক্রি হয়ে থাকে 20 থেকে 30 টাকা আটি। মূলা বিক্রি হয়ে থাকে 125 টাকা থেকে 150 টাকা পাল্লা দরে। এখানে রয়েছে আমলকিও বিক্রি হয়ে থাকে 400 টাকা দরে, এবং একই সাথে রয়েছে ঢেঁড়স 230 টাকা দরে বিক্রি হয়ে থাকে। এছাড়াও আপনার সসপাতাও বিক্রি হয়ে থাকে, যেটা 40 টাকা আটি থেকে 20 টাকা আটি পর্যন্ত বিক্রি হয়ে থাকে। টমেটো 450 টাকা থেকে বিক্রি হয়ে থাকে, যে টমেটোটা ইন্ডিয়া থেকে আসে। আর আপনারা এখন যেটা দেখছেন যে সসপাতা এটা বিভিন্ন প্রকারের আটি রয়েছে, যে আটিগুলো সাধারণত 10 টাকা 20 টাকা 30 টাকা দরে এই আটিগুলো বিক্রি হয়ে থাকে। এছাড়াও রয়েছে আপনার বেগুন সহ দেশীয় বেগুন, যেগুলো বগুড়া থেকে এসে থাকে, যে বগুড়ার বেগুনগুলো সাধারণত 50 টাকা 250 টাকা থেকে 270 টাকা দরে বগুড়ার বেগুনগুলো বিক্রি হয়ে থাকে। এছাড়াও এই বৃহত্তর বাজারে নানা ধরনের শাক সবজি এবং ফলমূলের আড়ত রয়েছে, যে আড়তগুলো থেকে আপনারা যা দেখতে পাচ্ছেন যে অতি ব্যস্ত এবং খুব হাক ডাকে এই বাজারটি চলে থাকে। আমরা যে এখানে দেখতে পাচ্ছি করল্লা, যেটিকে আমরা সাধারণত বলে থাকি উস্তা, সেই উস্তাও বিক্রি হয়ে থাকে নানা ধরনের মূল্যে।
যেটি মূল্য হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা অথবা 30 টাকা থেকে 40 টাকা দরে এই উস্তা বিক্রি হয়ে থাকে। আমি যদি আপনাকে আরেকটু জানাতে চাই তাহলে এখানে উস্তার পাশাপাশি ঢেঁড়সের বাজার রয়েছে। ঢেঁড়স বিক্রি হয়ে থাকে 5 কেজি ওজনের সাধারণত এখানে পাল্লা বলে থাকে, যে পাল্লাটি 230 টাকা থেকে বিক্রি হয়ে থাকে। এই ঢেঁড়স আসে সাধারণত সাতক্ষীরা থেকে। এছাড়াও বিভিন্ন ধরনের করল্লা রয়েছে যা 230 টাকা থেকে 240 টাকা দরে বিক্রি হয়ে থাকে, যে করল্লার মূল উৎস হচ্ছে বাংলাদেশ জেলার মানিকগঞ্জ এলাকায়। একই সাথে আপনার বিভিন্ন অঞ্চলের যে বিভিন্ন জেলা বা বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে বগুড়া, সাতক্ষীরা, আপনার হচ্ছে দিনাজপুর, বিভিন্ন অঞ্চল থেকে ফুলকপি, পাতাকপি এবং জলপাই সহ আপনার হচ্ছে আরো অনেক ধরনের সবজি এখানে এসে থাকে। এছাড়াও আপনার রয়েছে ছোট ছোট আলু সহ আপনার হচ্ছে যে কচুরলতি, তারপর হচ্ছে আপনার জলপাই, এছাড়াও মিষ্টি কুমড়া, ঝিঙ্গে, চিচিঙ্গা, মূলা শাক, এরপরেও রয়েছে আপনার দেশীয় বেগুন, সিম, নানা ধরনের সবজি এই অঞ্চলের চাহিদা মিটিয়ে থাকে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে তরতাজা সবজি এখানে যেটা হচ্ছে আপনার মূলত সাধারণত আপনার বিষাক্ত মুক্ত সবজি এখানে এসে থাকে। আপনাদের যদি আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে যদি একটু দেখাতে চাই যে এই যে ছোট জাতীয় দেশীয় মূলা, এগুলো আটি হিসেবে বিক্রি হচ্ছে, যে আটিগুলো 20 টাকা 30 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে এই সবজি বাংলাদেশের আমাদের এই স্থানীয় অঞ্চলের চাহিদা পূরণ করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে এই সবজিগুলো চলে যাচ্ছে। আমি আপনাকে যদি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ভালো করে দেখাতে চাই, সেক্ষেত্রে দেখবেন যে এখানে কলা সহ লেবুর পসরা নিয়ে বসে আছে বিভিন্ন পাইকাররা, যে পাইকাররা সাধারণত তারা লেবু বিভিন্ন দামে বিক্রি করছেন, অনেকটা সস্তা দামে লেবু বিক্রি হচ্ছে। এই লেবু দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় চাহিদা পূরণ করে বাংলাদেশের যে রাজধানী রয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। তো সাভারের এই আশুলিয়ার বাইপালের বিশাল পাইকারি আড়ত থেকে আমার কাছে এই ছিল সকালের সবজি সংক্রান্ত এবং কাঁচা বাজার সংক্রান্ত সর্বশেষ খবর। তারপরে বাইপাইল থেকে সবজির বাজারে বেচাকেনা খবর জানাচ্ছিলেন সহকর্মী মোজাফর হোসেন জয়। এবারে দেশের বাইরের সবজির বাজারের খবর। কৃষি ও দেশীয় শাকসবজি উৎপাদনে প্রতি আগ্রহ বাড়ছে জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। অনেকটাই শখের বশে এবং সময় কাটানোর চিন্তা থেকেই জার্মান প্রবাসী আব্দুল কাইয়ুম মানিক ও তার স্ত্রী আক্তার জাহান শুরু করেছিলেন সবজি চাষ। ভিনদেশে যা আজ রূপ নিয়েছে 10 কাঠার জমির দেশীয় সবজি বাগানে। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। এই টমেটোকে বলে চেরি টমেটো। কি নেই সবজির এই বাগানে? টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, করলা এবং ঢেঁড়স থেকে শুরু করে নানা জাতের পুষ্টিকর দেশীয় শাকসবজি সবই মিলবে এখানে। জার্মানির বাণিজ্যিক প্রদেশ হেসেনের অফেনবাখ শহরে শখের বশে সবজি চাষ শুরু করেছিলেন কুমিল্লার মুরাদনগরের মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম মানিক এবং তাঁর স্ত্রী আক্তার জাহান। পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতেই তাদের শুরু করা চাষাবাদ আজ পরিণত হয়েছে 10 কাঠা জমির দেশীয় সবজির বাগানে। বিশাল এই সবজি বাগানের উদ্যোক্তা দম্পতি কোনো ফসলই বিক্রি করেন না, আনন্দ পান বিনামূল্যে বিতরণ করে। আর যদি কোনো প্রবাসী বেড়াতে আসেন, ফেরেন না খালি হাতে। বাংলাদেশে গেলে ওখান থেকে বীজ নিয়ে আসা, তারপরে এখানে ফলাই নানা রকম। প্রায় বাংলাদেশে প্রায় সবজি আমার এখানে হয়, তো প্রায় সময় আমি এখানে আসি। আমার বাসাটা এখান থেকে বেশি দূরে না, 5 মিনিট গাড়ি ড্রাইভিং করলে চলে আসা যায়। এখানে আমাদের বাংলাদেশি প্রবাসী অনেক মানুষ আছে যাদের এরকম বাগান নাই, তারা আসলে তারা নিজের হাতে শাকসবজিগুলো পেরে নেয়, অনেক আনন্দ পায়। জার্মানির জীবন তো কর্মব্যস্ত জীবন, আমাদের তো এখানে সবাই খুব ব্যস্ত থাকে, উইকেন্ডে একটু সবাই ফ্রি হয়। ভাগ্যের চাকা ঘোরাতে 1978 সালে মানিক এবং তারপরে জার্মানিতে আসেন স্ত্রী আক্তার জাহান।
বাংলায় কিন্তু একটি প্রবাদ বাক্যের প্রচলন আছে, আর সেটি হলো ঢেকি স্বর্গে গেল ধান বানে। আর এই প্রবাদ বাক্যটিকে অত্যন্ত আপন মনে করে কিংবা সত্য মনে করে জার্মান প্রবাসীদের মধ্যেও বাড়ছে কৃষির প্রতি ভালোবাসা। কারণ কৃষিতেই হতে পারে বিপ্লব, আর কৃষি যে বেঁচে থাকবার শুদ্ধ অবলম্বন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারের রাজধানী দোহার আল কার্নিশ সাগর সৈকতে প্রতি শুক্রবার ছুটির দিনে মাছ ধরতে ভিড় করেন নানা বয়সী মানুষ। শিকার হন বা না হোক, বড়শি দিয়ে মাছ ধরা উপভোগ করতে হাজারো প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীরা ছুটে যান সেখানে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি রিপোর্ট। কাতারের রাজধানী দোহার অন্যতম পর্যটন এলাকা আল কার্নিশ। শহরটির সৈকতে প্রতিদিন বড়শি নিয়ে মাছ শিকারীদের ভিড় থাকলেও ছুটির দিন হওয়ায় শুক্রবার পর্যটকদের আগমন ঘটে কয়েক গুণ। মাছ ধরেই ছুটির দিন উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। সারা সপ্তাহের যে একটা ক্লান্তি কাজের, সেটা মাছ ধরলে এবং এখানে বসলে পরিবেশে আমাদেরকে খুব সুন্দর একটা পরিবেশের কারণে আমাদের মাইন্ডটা খুব সুন্দর হয়ে যায়। অন্য নাটটা থেকে আমরা মনে করি মাছ ধরাটা উত্তম। বাংলাদেশে যেমনটা হয় আপনার বড়শি মাছ ধরার যে প্রতিযোগিতা হয়, ঠিক এমনটাই আজকে আমরা আসলাম এখানে মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে। মাছ ধরা বললে হবে না, আসছি এনজয় করার জন্য, ছুটির দিনটা উপভোগ করার জন্য। ছুটির দিনগুলোতে দুপুর থেকেই শুরু হয় মাছ শিকারীদের তোড়জোড়। টোপ ফেলে দীর্ঘ সময় ধৈর্যের পরীক্ষাও দিতে হয় বড়শি প্রেমীদের। তবে নিরাশ হতে হয় না কাউকে। সাগরের নীল জলরাশি থেকে ঝুড়ি ভর্তি মাছ নিয়েই ফেরেন এই মৎস্য শিকারীরা। সময় সংবাদ, কাতার। প্রথম ঢেউয়ে ব্যাপক প্রাণহানির পর করোনা মহামারী ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারলেও দ্বিতীয় ঢেউ সামাল দিতে পারছে না ইতালি সরকার। এই অবস্থায় দিন দিন খারাপ হচ্ছে ইতালির করোনা পরিস্থিতি। এখনই যথাযথ পদক্ষেপ না নিতে পারলে সামগ্রিক অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালির ভেনিস থেকে আরও জানিয়েছেন মাকসুদুর রহমান। ইতালির করোনা পরিস্থিতিতে রয়েছে যথেষ্ট প্রত্যাশা, কিন্তু নেই কোনো পরিকল্পনা। কারণ করোনার বিভৎস দিনগুলো যখন মার্চের প্রথম দিকে শুরু হয়েছিল ইতালিতে, তখন হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল আর মানুষের আক্রান্তের ভারী হয়ে উঠেছিল উত্তর ইতালির সেই সমৃদ্ধ শহরগুলোতে। সেই দিনগুলো ভুলে ইতালি আবার ঘুরে দাঁড়িয়েছিল। সরকার প্রদান এবং সরকার ব্যবস্থাপনা যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল ইতালির। যখন অক্টোবর শুরু হলো, ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো আবারও সেই মৃত্যুচ্ছবল করোনা। এতে করে শঙ্কিত হয়েছে সাধারণ জনজীবন এবং সরকারের বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে তাদের সীমাবদ্ধতার কথা। সকলেরই প্রত্যাশা কখন আসবে একটা কাঙ্ক্ষিত ভ্যাকসিন। শঙ্কিত বাংলাদেশি কমিউনিটির মানুষ, কারণ প্রথম পর্যায়ে এই অবস্থাটা তারা তাদের অনুকূলে থাকলেও দ্বিতীয় পর্যায়ে তারা যথেষ্ট পরিমাণে আক্রান্ত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। দ্বিতীয় পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি বাঙালি কমিউনিটিতে খুব প্রভাব বিস্তার করছে করোনা পরিস্থিতি। বাঙালিরা প্রবলভাবে আক্রান্ত হচ্ছে। এর কারণ হিসেবে আমি বলবো তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না। দ্বিতীয় ধাপে সরকারের অবহেলার কারণে হোক আর যেভাবে হোক অনেকটা বাড়তির দিকে অনেকটা চলে গেছে। এখন মৃত্যুর সংখ্যাও বেশি এবং আক্রান্তের সংখ্যাও বেশি। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের আইন মেনে চলার জন্য একটা স্লোগান নিবৃত্তভাবে কাজ করছে কমিউনিটির ভিতর। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে ৩০৬টি ইলেকট্রাল ভোট পেলেন জো বাইডেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জয় পেয়ে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২টি ভোট। এদিকে নির্বাচনের ফল ঘোষণা এক সপ্তাহ পর শুক্রবার করোনা ভাইরাস নিয়ে বক্তৃতা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন তার প্রশাসন কোনো অবস্থাতেই লকডাউন দেবে না। এ সময় তিনি নির্বাচনে পরাজয় মেনে নেয়ার বিষয়ে কোনো কথা বলেননি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের আভাস পাওয়ার পর একরকম লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পর করোনা ভাইরাস নিয়ে অপারেশন ওয়ার্প স্পিড নামে এক অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা আবারও ভয়াবহ আকার ধারণ করলেও প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন তিনি লকডাউন করবেন না। এ সময় নির্বাচনে পরাজয়ের বিষয়টি এড়িয়ে যান তিনি, তবে ইঙ্গিত দিয়ে বলেন সময়ই বলবে ভবিষ্যতে কোন প্রশাসন আসবে। This administration will not be going to a lockdown. Hopefully
whatever happens in the future, who knows which administration will be. I guess time will tell. But I can tell you this administration will not go to a lockdown. There won't be necessity. Lockdowns cost lives, and they cost a lot of problems. যুক্তরাষ্ট্রে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় আক্রান্তের সংখ্যা। শুক্রবার 1,78,000 আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1400 মানুষ। এরপরও ট্রাম্পের যুক্তি, লকডাউন হলে মানুষ কাজ হারায়, হতাশ হয়ে পড়ে এবং মাদক সেবন বেড়ে যায়। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেয়া এই বক্তৃতায় প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন আগামী বছর এপ্রিলেই কোভিড ভ্যাকসিন ব্যাপকভাবে পাওয়া যাবে। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প ভাষণ দেওয়ার কিছুক্ষণ আগে বাকি থাকা দুটি অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশ করে মার্কিন গণমাধ্যম CNN। এতে দেখা যায় জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে 306টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 232টি ভোট। এরই মধ্যে মার্কিন নির্বাচনী কর্মকর্তারা বলেছেন সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প যে কারচুপির অভিযোগ করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। রোগ সংক্রমণ বিশেষজ্ঞদের দাবি আগামী বছর 1 মার্চের আগে যুক্তরাষ্ট্রে আরও 1 লাখ মানুষের মৃত্যু হবে। এদিকে নির্বাচনে ট্রাম্পের পরাজয় স্বীকার না করার প্রেক্ষিতে শুক্রবার হোয়াইট হাউসের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছেন ট্রাম্পের সমর্থক এবং বিরোধী পক্ষরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং ফলাফল পরবর্তী অবস্থার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। কাজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচন, তারপরে নির্বাচনী ফলাফল, এই ফলাফলে যে পরাজয় হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সেই পরাজয় স্বীকার করে নিচ্ছেন না এখন পর্যন্ত। এই যে একরকম অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের মানুষ আছে, তার মধ্যে যোগ হয়েছে এখন করোনা মহামারীর দ্বিতীয় ধাপ। এত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বেড়ে গেছে যে সেটা চিন্তারও অতীত। রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা সবসময় বলে দিয়েছিলেন যে আগামী যে শীত আসছে, অর্থাৎ যে শীতের সময়টা এখন শুরু হয়েছে, সেই শীতের সময় আবার ভয়াবহ হতে পারে। কিন্তু একদিনে প্রায় 2.25 লাখ মানুষ আক্রান্ত হবে যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত বিশ্বে, এবং সেখানে 62,000 মানুষ একদিনে হাসপাতালে ভর্তি হচ্ছে। যখন করোনা মহামারী দেখা দিয়েছে মার্চে, এপ্রিলে, মে মাসে, তখন দেখা দিয়েছিল যে হাসপাতালগুলোতে উপচে পড়েছে রোগীর সংখ্যা, হাসপাতালগুলো এখন রোগী নিতে পারছে না। সেরকম একটি অবস্থায় আবার ফিরে এসেছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আজকে করোনা মহামারী নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি সেইখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন, যেটি আমার রিপোর্টের মধ্যে সময় সংবাদের দর্শকরা দেখেছেন। তো সেই সব কিছু মিলে যে সময়ে নতুন একটি সরকার গঠন হবে, নতুন একটি সরকার যখন দায়িত্ব নিবে নির্বিঘ্নে, তখন ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করে নেয়া এবং নতুন সরকারকে সহযোগিতা না করার মধ্য দিয়ে যে রকম একটি অস্থিরতা, অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে চলছে, তার মধ্যে আবার নতুনভাবে দেখা দিয়েছে এই করোনা মহামারী। তবে এতটুকু আপনার মাধ্যমে আমি সময় সংবাদের দর্শকদেরকে বলতে পারি, যেহেতু জর্জিয়া অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন জো বাইডেন এবং তিনি 306টি ভোট পেয়ে গেছেন ইলেকটোরাল, তাতে করে স্পষ্টত তার বিজয় হয়েছে। এখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার আগের অবস্থানে কিন্তু এতটা শক্ত অবস্থানে নেই, এবং আদালতে গেলে, যেটি আমি আগেও বলেছি, যে এটি টিকবে না। তো সবকিছু মিলিয়ে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সঙ্গে কথা বলবো, বাংলাদেশি, তিনি অভিনেতা সুলতান বোকারি। একটু আসবেন আপনি একটু বলবেন যে এখনকার, এদিকে আসবেন, জি, আপনি একটু বলবেন যে এখন আরেকটু পিছনে, জি, আপনি একটু বলবেন যে এই যে করোনা মহামারী নতুনভাবে, তো সব কিছু মিলিয়ে আপনি কি দেখছেন? সত্যিকার অর্থে আমরা এখনও ভীষণ টেনশনের ভিতরেই আছি আমেরিকানবাসী। বিশেষ করে আমাদের নিউ ইয়র্কে আস্তে আস্তে করোনা বেড়ে যাচ্ছে। এদিক দিয়ে আমাদের টেনশন আছে, আমাদের কমিউনিটির ভিতরে টেনশন আছে, এবং করোনার এই বাড়াটাকে এখন নতুন করে আমরা পুরা সমাজ ব্যবস্থার ভিতরে একটা উদ্বিগ্নের সৃষ্টি করেছে। পাশাপাশি যে ইলেকশনটা গেল, এই ইলেকশনটার ভিতরে যে অবস্থাটা দাঁড়িয়েছে এখন, যে বর্তমান প্রেসিডেন্ট কোনো অবস্থাতেই সে ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না, এবং জনগণ কিন্তু এটা কখনোই মানে না। জনগণ, আমেরিকান জনগণ এটাই সবসময়ই মনে করে যে এখানে ডেমোক্রেসিটা তাদের কাছে অনেক মূল্যবান, ডেমোক্রেসিটার প্রাধান্য তাদের কাছে বেশি, এবং আমেরিকার কনস্টিটিউশন যেটা, সেই কনস্টিটিউশন যদি আমি ফলো করি, সেক্ষেত্রে ইলেকশনের যে পারপাসটা, এখানে রানিং প্রেসিডেন্টের কোনো ক্ষমতাই নাই।
জনগণের ক্ষমতা অল ইন দ্য অল, এবং আমি মনে করি জো বাইডেনই আগামী দিনের প্রেসিডেন্ট হবে, এটা আমি বিশ্বাস করি। এবং ওনার মতো একজন সৃজনশীল লোক এবং খুবই মার্জিতশীল একজন লোক, উনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হন, আমার মনে হয় আমেরিকার জন্য ভালো, আমরা যারা এখানে প্রবাসী আছি তাদের জন্য ভালো। আর ডোনাল্ড ট্রাম্প যেটা বলতেছেন বা করবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কাজল, আপনি শুনছিলেন যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু কোনোভাবেই কাটছে না। এর মধ্যে নতুন করে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে করোনা মহামারী, এবং নিউ ইয়র্কে কিন্তু 3টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটি রেড জোন, একটি অরেঞ্জ জোন এবং একটি গ্রিন জোন। সেইখানে রেড জোন এবং গ্রিন জোনের মধ্যে, অরেঞ্জ জোনের মধ্যে যেসব এলাকা পড়েছে সেই সব এলাকায় কিন্তু বাসাবাড়িতে, কিন্তু এমনকি বাসাবাড়িতেও 10 জনের বেশি কিন্তু জমায়েত করার কোনো সুযোগ নেই। তেমনি রাত 10টার পরে নিউ ইয়র্কের যত রেস্টুরেন্ট আছে, বার আছে এবং জিম, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার ঘোষণা ইতিমধ্যে গভর্নর দিয়েছেন এবং মেয়র দিয়েছেন। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, যে মসজিদ, মন্দির, গির্জা, সেখানেও কিন্তু 10 জনের অতিরিক্ত যে জমায়েত, সেই জমায়েতের ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেও আজকে যে দিনটি গেছে যুক্তরাষ্ট্রে শুক্রবার, সেই দিনে জুমার নামাজে কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ হয়েছে এবং সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করা হয়েছে। কিন্তু সর্বত্রই এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের আতঙ্ক আবার ভর করেছে। এই ছিল যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি, নির্বাচন উত্তর ফলাফল এবং করোনা মহামারীর দ্বিতীয় ধাপ নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজল। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জেএফএ কাপ অনূর্ধ্ব 14 জাতীয় নারী ফুটবল টুর্নামেন্ট আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ জেলা। মাদারীপুরে অনুষ্ঠিত ফাইনালে তারা স্বাগতিক জেলাকে পরাজিত করে। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বলেন, শুধু খেলাধুলাতেই নয়, সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার ও অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুরের আসমত আলী খান স্টেডিয়ামে নারী ফুটবলের ফাইনাল। গোলের আশায় বল নিয়ে ছুটছেন নারী ফুটবলাররা। 70 মিনিটের লড়াইয়ে দুদলের গোলের জন্য আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত জেএফএ কাপ অনূর্ধ্ব 14 জাতীয় নারী ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে মাদারীপুর জেলাকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ জেলা। খেলোয়াড়রা জানায়, অনুশীলনের মাধ্যমে জাতীয় দলে খেলার স্বপ্ন তাদের। আমাদের উদ্দেশ্য বাংলাদেশ টিমে খেলা, ন্যাশনাল টিমে খেলা। যে আমাদের কোচ, উনি আমাদের অনেক কষ্ট করছে আমাদের জন্য, তো আমরা চেষ্টা করব উনার বাঁচানোর জন্য, উনার সম্মান বাঁচানোর জন্য। এইখান থেকে প্লেয়ার বাছাই হইব, এখান থেকে ন্যাশনাল টিমে মেরা যাইব। এদিকে তৃণমূলে ভালো মানের খেলোয়াড় তৈরিতে কাজ করছেন বলে জানান ফুটবল প্রশিক্ষকরা। এই খেলার মাধ্যমে ঢাকা ফুটবল ফেডারেশনও খেলার বাছাই করে, তাদেরকে পরবর্তী সময় ঢাকা বা ডাকে, ওখান থেকে বাছাই করে ওখান থেকে আসতে তারা জাতীয় দল তৈরি করে। জেলা প্রশাসক জানান, জাতীয় পর্যায়ে নারী খেলোয়াড় তৈরি করতে স্কুল থেকে শুরু হয়েছে বাছাই পর্ব। অনূর্ধ্ব 14 থেকে 18 খেলোয়াড় তৈরি করার জন্য এখানে ট্রেনিং হবে এবং এই ট্রেনিং এর মাধ্যমে আমরা খেলোয়াড় তৈরি, মাদারীপুরের খেলোয়াড় তৈরি করার প্রচেষ্টায় আছি এবং আমরা আশা করি খুব দ্রুতই বিভিন্ন খেলার খেলোয়াড় তৈরি হবে। খেলা দেখতে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বললেন, শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, শেখ হাসিনা সরকারের আমলে সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে নারীরা। এখন নারীদেরকে দেখতে পাই যে এই সুযোগটা শেখ হাসিনা সরকারের কারণে হয়েছে। আজকে মেয়েরা খেলছে, শুধু ফুটবল না, তারা ভলিবল খেলছে, তারা হ্যান্ডবল খেলছে, তারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। গেল 10 নভেম্বর শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় বরগুনা, মাদারীপুর, পটুয়াখালী, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও খুলনা জেলা নারী দল। সময় সংবাদ, মাদারীপুর। জয়পুরহাটে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর খেলা দেখতে ঢল নামে সব বয়সী ফুটবল প্রেমীদের। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এবং সীমান্ত এলাকায় যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য, ছবিটা রিপোর্ট। হেমন্তের বিকেলে ঝলমলে রোদ, মাঠের সীমানায় সবুজ প্রান্তর। জয়পুরহাটের সীমান্ত এলাকায় মন জুড়ানো এমন পরিবেশেই জমে উঠল 90 মিনিটের খেলা। লাল সাদা জার্সি পরা খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে বল জড়ানোর চেষ্টায় রত, কিন্তু পুরো সময় ধরে শত চেষ্টার পরও কারো হাতে ধরা পড়েনি সোনার হরিণ। গোল শূন্য ড্র নিয়ে দু দলের খেলোয়াড়রা মাঠ ছাড়লেও দীর্ঘদিন পর সবুজ মাঠে খেলা দেখতে পেরে খুশি আগত দর্শক। করোনার কারণে ঘরে বন্দি ছিলাম,
এই কারণে আমরা খুব অসহ্য লাগছিল, তার কারণে আমরা মানে খেলা দেখতে আসছি। আমরা 14 কিলোমিটার দূরে জয়পুরহাট থেকে এই চকবরগত ইউনিয়নে আসছি খেলা দেখার জন্য। আমাদেরকে খুব ভালো লাগছে এই খেলা দেখে। নারী পুরুষ শিশু সবাই খেলা দেখতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগছে এবং ছোট ছোট বাচ্চারা অনেক মজা করছে। করোনার কারণে লম্বা সময় পর এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রাও। হার জিত থাকবেই, অনেকদিন পর অংশগ্রহণ করতেছি, এটাই সবচেয়ে বড়। খেলে আমরা এলাকাবাসী সহ খেলোয়াড় সহ সকলে আনন্দিত। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এমন আয়োজন। আয়োজকরা বলছেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই। টুর্নামেন্টটা দুইটা উদ্দেশ্য নিয়েই করেছি। করোনার বন্দিদশা থেকে মানুষকে বেরিয়ে এনে একটু প্রশান্তি দেওয়া এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্যই মূলত আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি। যেহেতু আমার বর্ডার এলাকা, এখানে মাদকের উপরে প্রচুর ঝুঁকি আছে, জন্য আমি আজকে ছেলেদের একত্র করেছি, তার জন্য মাদক থেকে সরে আসে এবং আনন্দ উল্লাস করে। জয়পুরহাটের চকবরকত ইউনিয়নের মোট 10টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। সময় সংবাদ, জয়পুরহাট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো নওগাঁর মান্দায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ফাইনালে টাই ব্রেকারে দুর্গাপুরকে হারিয়ে বদ্ধপুর দল চ্যাম্পিয়ন হয়। আকর্ষণীয় খেলা দেখতে মাঠে ঢল নামে হাজারো মানুষের। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। ফুটবলের ফাইনাল খেলার ঘোষণা গ্রামগঞ্জে আগে থেকে প্রচার করায় দুপুর 2টা থেকেই মাঠমুখী হয় ফুটবল প্রেমীরা। নওগাঁর মান্দার জলছত্র মাঠে আন্ত উপজেলার ইউনিয়ন পর্যায়ের মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হয় শুক্রবার বিকেলে। হেমন্তের বিকেলে গ্রামীণ জনপদের অবসর সময়ে টান টান উত্তেজনার খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো ফুটবল প্রেমী মানুষের ঢল নামে। উত্তেজনার খেলা দেখে উচ্ছ্বাসে মাতে দর্শনার্থীরা। এখানে আমি অনেকদিন পর খেলা দেখলাম, খুব টান টান উত্তেজনা, দুটি দলের মধ্যে খুব টান টান উত্তেজনা মধ্যে বাঘ সিংহ লড়াই, হাড্ডাহাড্ডি এরকম একটা লড়াই চলছে আর কি। এইভাবে যদি আমরা খেলাধুলার আয়োজন করতে পারি তাহলে এই মানুষের মধ্যে কাজের ব্যস্ততার দূর করে আমরা আনন্দ উপভোগ করতে পারি। খেলা দেখতে এসেছি, আমার খেলা খুবই ভালো লেগেছে। 2-4-5 বছরের মধ্যে এরকম জনগণ হয়নি, সেই খেলাটা আজকে হচ্ছে। গোলপোস্টে বল জড়াতে দুপক্ষের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোল করতে না পারায় খেলা টাই বেকারে গড়ায়। এতে বদ্ধপুর দল 4-2 গোলে দুর্গাপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফেসবুক আর মাদকাসক্তির বাইরে সুস্থ ধারার খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করতে এই আয়োজন, বলছেন জনপ্রতিনিধি সহ আয়োজকরা। ফুটবল খেলা দীর্ঘদিন করোনা ভাইরাস লাগার কারণে এই খেলাটি হয় নাই, তাই ঐতিহ্যবাহী খেলাকে প্রতিষ্ঠিত করছেন প্রচেষ্টা একটা সংগঠন। বিশেষ করে যুব সমাজকে তাদের মাদক থেকে দূর করার জন্য আমি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে হাডুডু থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার ঘোড়াদৌড়, এই ধরনের প্রোগ্রাম শুরু করেছি। স্থানীয় সামাজিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে গত 10 অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে 18টি দল অংশ নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে নাটোরের স্বপন স্মৃতি সংঘ। করোনার কারণে দীর্ঘ 8 মাস পর নাটোরে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। তারা চান নিয়মিত ফুটবল খেলা, আর খেলা আয়োজনে বাফুফের সহযোগিতা চায় জেলা ক্রীড়া সংস্থা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। শুক্রবার বিকেলে নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের ফাইনালে মাঠে নামে সিংড়া উপজেলার কলম ফুটবল একাডেমি ও নাটোর সদরের স্বপন স্মৃতি সংঘ দল। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে 10 মিনিটের মাথায় স্বপন স্মৃতি সংঘ প্রথম গোল করে এগিয়ে যায়। 5 মিনিটের মধ্যেই খেলায় সমতা আনে কলম ফুটবল একাডেমি। এরপর নির্ধারিত সময়ে উভয় দল আর গোল করতে না পারায় খেলা গড়ায় টাই বেকারে। সেখানে স্বপন স্মৃতি সংঘ 4-2 গোলে জয়ী হয়। প্রত্যেকটা জেলায় এরকম খেলা চালু থাকে, আমরা যেন অনেক সামনের দিকে আগায় যেতে পারি এই প্রত্যাশাই করতেছে। দর্শকরা নিয়মিত মাঠে ফুটবল খেলার আয়োজনের দাবি জানান। খেলা যাতে নিয়মিতই মাঝে মধ্যে আমরা দেখতে পারি, এই ব্যাপারে আমরা সরকারের কাছে সমবেতভাবে দাবি জানাচ্ছি।
আর নিয়মিত ফুটবল খেলা পরিচালনার জন্য বাফুফের সহযোগিতা চান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি পৃষ্ঠপোষকতা করে তাহলে আমরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্যই একটা লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো, সেই প্রত্যাশা রাখি। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এই খেলা ক্রীড়ামোদীদের মধ্যে প্রাণের সঞ্চার এনেছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন তিনি। এই খেলাটা তবু আমার মনে হয় আমাদের ক্রীড়ামোদী মানুষের কিছুটা হলেও প্রাণের সঞ্চার করেছে অনেকদিন পরে। গত বছরের 18 ডিসেম্বর জেলার 32টি দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ ছিল ফাইনাল খেলা। সময় সংবাদ, নাটোর। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মাস্টার ক্রিকেট টুর্নামেন্টের দুটি বিভাগে কাপ ও প্লেট পর্বে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নগরের ইসদাইর এলাকার শামসুদ্দোহা ক্রিকেট কমপ্লেক্সে খেলা অনুষ্ঠিত হয়। মোট 5টি দলের অংশগ্রহণে দুটি বিভাগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাপ পর্বের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডায়নামাইট 6 উইকেটে হারিয়েছে 177 রান করে। জবাবে নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স 20 ওভারে 7 উইকেট হারিয়ে 152 রান করলেও জাহাঙ্গীর হোসেন মোল্লা ডায়নামাইটস 25 রানে জয়লাভ করে। জেলা ক্রীড়া সংস্থার অধীনে গত 17 মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। মুন্সিগঞ্জের মীর কাদিমে চলছে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে সেখানে। নাসির। কাজল, এই মুন্সিগঞ্জে প্রমিলা ক্রিকেটের কিন্তু অনুশীলন চলছে এবং এই যে ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে এই কুয়াশা ভেজা যে মাঠ, সেই মাঠে কিন্তু তাদের এই নানা রকম অনুশীলন চলছে, ওয়ার্ম আপ এবং ব্যাট এবং বলে কিন্তু ঘাম জড়াচ্ছেন তারা। এবং এখানকার যে প্রমিলা ক্রিকেটার, এদের মধ্যে কিন্তু আমাদের অনেক গুণী ক্রিকেটার আছেন। ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন রমাও কিন্তু এই অনুশীলনে আছেন এবং এখানে প্রথম বিভাগে খেলেন ছোহাও কিন্তু এই অনুশীলনে আছেন এবং নানা রকম প্রতিকূলতার বৃত্তকে ভেদ করে তারা এখানে কিন্তু এসে নিয়মিত অনুশীলন করছেন এবং নিজেরা স্বপ্ন দেখছেন যে বড় ক্রিকেটার হওয়ার এবং দেশের সম্মান বয়ে আনার জন্য তারা জাতীয় দলে খেলার যে স্বপ্ন, সেই স্বপ্নে বিভোর হয়ে কিন্তু এই যে হেমন্তের কুয়াশাচ্ছন্ন ভোর, সেই ভোরে শীত কোনো কিছুই তাদেরকে আটকে রাখতে পারেনি এবং মাঠে এসে আমরা দেখছি যে এরকম সরব অনুশীলন চলছে এবং এই যে শিশু কিশোর যারা আছে তাদের মধ্যে যে এই ক্রিকেট নিয়ে ভালোবাসা এবং তাদের এই ক্রিকেট নিয়ে বিশ্ব জয় করার যে স্বপ্ন, সেটি কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে তারা বলছেন। এবং আপনারা জানেন যে মুন্সিগঞ্জে ক্রীড়ার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে, যে এখানে ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, মোশাররফ হোসেন খান দুজনে কিন্তু এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের। এবং এখানকার ক্রিকেট এই শুধু সাঁতার নয়, এখানকার ক্রিকেটে যে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন গাজী আশরাফ লিপু, তিনিও কিন্তু এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান। এবং এই ক্রিকেটের আরও অনেকে আছেন, কিন্তু এই যে পুরনো যে ঐতিহ্য রয়েছে মুন্সিগঞ্জের ক্রীড়ার, সেই ক্রীড়া ঐতিহ্যকে ফিরিয়ে আনবার জন্য কিন্তু নানা রকম প্রয়াস চলছে। মুন্সিগঞ্জ জেলা শহরের বাইরের একটি মাঠ, এটি মীর কাদিম মাঠ, সেই মাঠেই কিন্তু আমরা দেখছি যে এরকম সরব পরিস্থিতি রয়েছে এবং এই সরব পরিস্থিতি কিন্তু শুধু একদিনের জন্য নয়, এটি প্রতিদিন ভোরের এই দৃশ্য এবং সকাল বিকাল প্রশিক্ষণ করে তারা নিজেদেরকে তৈরি করছেন যে কিভাবে তারা এই জাতীয় দল স্থান করে নিতে পারেন এবং নিজেদের অবস্থান তৈরি করবার জন্য কিন্তু প্রতিযোগিতা তাদের চলছে। এবং এই প্রমিলা ক্রিকেটার যারা আছেন নানা বয়সভিত্তিক রয়েছেন তারা। তো আমরা এখানে যে প্রিমিয়ার লিগে যিনি খেলছেন এবং এর আগে আজাদ স্পোর্টিং ক্লাবের যিনি ক্যাপ্টেন ছিলেন, সেই আমরা রয়ার সঙ্গে জানতে চাইব যে রয়া, আপনি তো এই মুন্সিগঞ্জ থেকে এখন গিয়ে ঢাকায় প্রিমিয়ার লিগ খেলছেন এবং আপনার যে প্রমিলা ক্রিকেটের নানা রকম বৃত্ত ভেঙে যে আপনি এখানে এসছেন, আপনার অনুভূতিটা বলেন আর আপনার স্বপ্ন কি সেটা আমাদেরকে জানাবেন। ফার্স্টলি স্বপ্ন বলতে হলো অবশ্যই ন্যাশনাল টিমে খেলার। আর দীর্ঘ 5 বছর ধরে রানিং খেলতেছি আমি প্রফেশনালি, আর অনেক বাধা বিপত্তি পেরিয়ে অ্যাকচুয়ালি এই পর্যন্ত। ছোটোবেলা থেকে আসলে বুঝতামও না যে খেলা কি জিনিস, মেয়েদের মতো আমি লুডো এগুলো খেলি নাই। ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি ক্রিকেটের প্রতি অনেক নেশা ছিল, ছোট থেকে বড় ভাইদের সাথে আমি ক্রিকেট খেলে এই পর্যন্ত। তো ক্রিকেটের যে ঢাকা মানে অনেক বড় একটা কিছু আছে সেটা আমার জানা ছিল না। তো 2012 সালে আমার কোচ বাবু ভাই, সে আমাকে পাঠায়
পাঠানোর পর আজাদ স্পোর্টিং ক্লাবে অনেক মেয়েদের মাঝখানে আমি সিলেক্টেড হই এবং ফার্স্ট তখন ক্যাপ্টেন্সি করি আল্লাহর রহমতে। তো রানিং প্রফেশনে আছি, আপনার টিমে আছি শেখ রাসেলে। আর সমাজের অনেক কিছু বাধা পেরিয়ে আজকে এ পর্যন্ত। আর সবথেকে বড় কথা হলো ফ্যামিলির সাপোর্ট না থাকলে একটা মেয়ে কখনো খেলায় এত আগাতে পারে না। তো সবাইকে আমি চেষ্টা করব বা বলবো যে আপনারা মেয়েদের এখন অনেক ভালো ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে, আপনারা মেয়েরা খেলতে চাইলে আপনারা দেন, আপনারা সাপোর্ট করেন, অনেক বেশি কিছু পাবেন। তো আর আমি যখন ঢাকার বাইরে আসি মুন্সিগঞ্জে, তো আমি চেষ্টা করি ছোট বোনদের নিয়ে তাদের আগ্রহটা নিয়ে তাদের সাথে প্র্যাকটিস করার, কারণ তাদের ভিতর অনেক কিছু আছে। তো আমি অবশ্যই চেষ্টা করব আমি নিজে যাতে ওইভাবে জায়গা করে নেই, ইভেন ছোট যারা আছে তাদের সাথে আমি কাজ করি। এই তো। ধন্যবাদ রায় আপনাকে, যে রায় জানাচ্ছিলেন যে তার এই নানা রকম চ্যালেঞ্জ পেরিয়ে কিন্তু তিনি এখন প্রিমিয়ার লিগে খেলছেন এবং শেখ রাসেলে তিনি খেলছেন। এর আগে কিন্তু তার অন্যান্য দলেও তিনি ভালো করেছেন। তো আমাদের এই যে আরেকটি আমাদের এখানে ছোঁয়া কিন্তু ঢাকায় প্রথম বিভাগে এখন খেলছে এবং এই ছোঁয়ার অনুভূতি আমরা জানতে চাইবো যে প্রথম বিভাগে খেলার যে তোমার অনুভূতি এবং তোমার স্বপ্ন সেটি যদি আমাদেরকে বলতে। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার গর্ববোধ করছি যে আমি একটা ক্রিকেট এমন একটা বিভাগে আমি চান্স পেয়েছি। এবার আমি ফার্স্ট ডিভিশন খেলেছি মিরপুর ভয়েসে, আমার অনেক ভালো লেগেছে এবং আমি গর্ববোধ করি যে মুন্সিগঞ্জে একটা জেলায় আমি জন্মগ্রহণ করেছি। আমি সবাইকে একটা কথাই বলবো যে এই ক্রিকেট এমন একটা গেমস, কেউ না পেলে অনেক কিছু পাবে। তো সবাইকে বলতে চাই যে সবাই যেন খেলার প্রতি সবাইকে সাপোর্ট করে, আগ্রহ সবাই যেন ফ্যামিলি থেকে আগ্রহ দেয়। ধন্যবাদ সোয়া তার অনুভূতি ব্যক্ত করছিলেন। এবং এই যে মীর কাদিমের মাঠ, এই মাঠে যে সোয়ার মতো অনেকেই কিন্তু পিছনে অনুশীলন করছেন। তাদের যে দৃঢ়তা এবং তাদের যে ব্যাটে বলের যে নানা রকম ক্রিয়াশৈলী সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানে যে এই কোচ চিতা, তিনি তার এই প্রমিলা ক্রিকেটারদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদেরকে নানা রকম কৌশল শিখিয়ে দিচ্ছেন। এবং এখানে যে তাদের যে সাহস এবং তাদের যে প্রত্যয় সেটিকে ধরে রাখার জন্য কিন্তু নানা রকম এখানে তাদেরকে অ্যাডভোকেসিও করা হচ্ছে। এবং রয়া ঢাকা থেকে এসে কিন্তু তাদের এই যারা আছে এখানে তাদের সঙ্গে কথা বলছেন এবং তার যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো বর্ণনা করছেন। এইসব অভিজ্ঞতা শেয়ার করে কিন্তু তারা চাচ্ছেন যে এখানকার যে প্রমিলা ক্রিকেট, এই প্রমিলা ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্যে এবং মুন্সিগঞ্জ যেন এই জাতীয় দলে নেতৃত্ব দিয়ে এবং দেশের সম্মান বয়ে আনতে পারে। এবং এই প্রমিলা ক্রিকেটের অনুশীলনের এই ছিল সর্বশেষ। কাজল। মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। পার্কে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় জামালপুর বেঙ্গল টাইগার ক্লাব টাঙ্গাইল বন্ধ ট্রেডার্সকে পরাজিত করে ফাইনালে উঠেছে। টানটান উত্তেজনা আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো টাঙ্গাইল এসপি পার্কের হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার প্রথমার্ধে জামালপুর বেঙ্গল টাইগার ক্লাব টাঙ্গাইল বন্ধু ট্রেডার্সকে পরাস্ত করে টানা 2 গেম দেয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে সমতায় আসতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত জামালপুর বেঙ্গল টাইগার ক্লাব বিজয়ী হয়। খেলা দেখতে করোনা পরিস্থিতি উপেক্ষা করেই বিভিন্ন বয়সী শত শত খেলাপ্রেমী মানুষ ভিড় জমান মাঠে। ঝিনাইদহে শুরু হয়েছে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। শৈলকুপা উপজেলার ভাইক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টটি শুরু হয়। উদ্বোধনী দিনে মাঠে নামে বিভিন্ন বর্ষের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়া সিনিয়র একাদশ ও 2010 সালের এসএসসি ব্যাচ। টসে জিতে ব্যাটিংয়ে নামে সিনিয়র একাদশ। নির্ধারিত 12 ওভারের খেলায় 9 উইকেট হারিয়ে 48 রান তোলে সিনিয়র একাদশ। পরে 2010 সালের এসএসসি ব্যাচ 5 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে জয়লাভ করে। লিগ ভিত্তিতে টুর্নামেন্টে অংশ নেবে ভাটুই মাধ্যমিক বিদ্যালয়ের 13টি দল। আগামী 1 মাস চলবে এ প্রতিযোগিতা। প্রাচীন সভ্যতার নিদর্শন বগুড়ার মহাস্থানগড় দেখতে ভিড় করছেন শত শত মানুষ। করোনার কারণে দীর্ঘ 5 মাস পর পর্যটন কেন্দ্রে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। তবে আরও আধুনিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। দীর্ঘ 5 মাস করোনায় বন্ধ থাকায় সবুজে আচ্ছাদিত বগুড়ার মহাস্থান, ফুলে ফুলে সুশোভিত সবুজ চত্বর।
প্রকৃতি যেন নিজ হাতে ঝেড়ে মুছে রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে প্রাচীন সভ্যতার এই পর্যটন কেন্দ্রটিকে। তাই নিদর্শন নয়, প্রাকৃতিক সৌন্দর্যই মূল আকর্ষণ হয়ে উঠেছে। গত 16 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় পর্যটন কেন্দ্রটি। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা প্রত্নতত্ত্ব নিদর্শনের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ। আর বহুদিন পর পছন্দের স্থানটি দেখতে পেরে দারুণ উচ্ছ্বাসিত। 2000-2500 বছরের পুরানো ঐতিহাসিক কিছু নিদর্শন দেখলাম। এখানে লক্ষ্মীন্দারের শ্মশানঘাট আছে, লক্ষ্মীন্দারের বাসর ঘর আছে, সেগুলো দেখলাম। খুব ভালো লাগছে। এখানে আছে ফুল জাদুঘর এবং আমার আন্টি আম্মুদের সাথে বেড়াতে আসছি। অনেকদিন পরে এখানে আসলাম, সুযোগ হলো সবার সঙ্গে আসছি, বেড়াই ভালো লাগলো। আবাসন, নিরাপত্তা ও নিদর্শনগুলো ঘুরে দেখার আধুনিক ব্যবস্থা করা গেলে বিদেশি পর্যটকরাও এখানে আসবে বলে মনে করেন দর্শনার্থীরা। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন কলা কৌশল যদি দেখানো যেত আগের কালের, তাহলে আমরা আরও বেশি উপকৃত হতাম এবং ভূতত্ত্ব এই সম্পর্কে আরও বেশি ভালো জানতে পারতাম। কিছু কিছু জিনিস অপ্রতুল আছে, যেমন আবাসিক ব্যবস্থা। অনেক মূর্তিগুলো ভেঙেছিল, নষ্ট হয়ে গেছে। এগুলোর পাশাপাশি কিছু ওই ধরনের মূর্তি তৈরি করে পাশে রাখলে আরেকটু ভালো দেখা যেত। 2500 বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন বগুড়ার মহাস্থানের পুণ্ডবর্ধন নগরী। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থানটি ছিল পরাক্রমশীল মৌর্য, গুপ্ত ও পাল রাজাদের প্রাদেশিক ও পরবর্তীকালে সামন্ত রাজাদের রাজধানী। সময় সংবাদ, বগুড়া। কথার জাদুকর হুমায়ুন আহমেদের 72তম জন্মবার্ষিকীতে নুহাশপল্লীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন ভক্ত স্বজনরা। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা সীমিত, তবে পাঠক হৃদয়ে হুমায়ুন আরও বেশি প্রাসঙ্গিক বলে জানান মেহের আফরোজ শাওন। হিমু, রূপা, শুভ্ররা আজও পাঠক হৃদয়ে মলিন হয়নি এতটুকু। একজন হুমায়ুন আহমেদের এখানেই জয়। তার সৃষ্টি যুগে যুগে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। কথার জাদুকরের মায়ায় স্বপ্ন দেখে পাঠক। সে স্বপ্ন আরো নিবিড় হয় প্রিয় লেখকের জন্মদিনে। সবুজে ঘেরা নিজ হাতে গড়া আপন ঠিকানায় যেখানে শুয়ে আছেন মিসির আলী, বাকের ভাইয়ের জনক। নীল আকাশের শুভ্র মেঘ কিংবা লিলোয়া বাতাস তাকে ছুঁয়ে যায়। ভোরের প্রথম ঝরে পড়া শিউলিটা তাকে বলে শুভ জন্মদিন প্রিয় লেখক। হুমায়ুন আহমেদ স্যার তার প্রত্যেকটি উপন্যাসে শুভ্রকে ওনার নিজের সৃষ্টিশীল কার্যক্রমগুলি দিয়ে তুলে ধরেছেন এবং ওনার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। আমি সেই জন্য আজ হুমায়ুন আহমেদ স্যারের সেই শুভ্র ক্যারেক্টারটাকে ভালোবেসে শুভ্র প্রতীকে সাদা পোশাকে আজকে এই ওনার নুহাশপল্লীতে এসেছি। বেঁচে থাকলে লেখক আজ পার করতেন 72টি বসন্ত। একজন হুমায়ুন নশ্বর পৃথিবীতে আজ নেই, তা থেকে জন্মের ঘণ্টা মিছে হয়ে যাবে। শুক্রবার সকালে তাই কেক কেটে ফুল নিবেদন করেন হুমায়ুনের পরিবার ও ভক্তরা। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা সীমিত, তবে পাঠক হৃদয়ে হুমায়ুন আরও বেশি প্রাসঙ্গিক বলে জানান মেহের আফরোজ শাওন। এই করোনা মহামারীর যে সময়টা চলছে, মানুষ গৃহবন্দী ছিল। এই গৃহবন্দির সময় মানুষের বই পড়ার অভ্যাস বেড়েছে। তো আমি খুব কৃতজ্ঞ যে নতুন পাঠকরা হুমায়ুন আহমেদের বই হাতে তুলে নিয়েছেন এবং তারা মুগ্ধ হয়ে পড়ছেন। তাদের মুগ্ধতাটা তারা বিভিন্নভাবে পরিবারের অন্যান্যদের পাশাপাশি আমাকে জানিয়েছেন। তো সেই নতুন প্রজন্ম যেই পাঠক, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি হুমায়ুন আহমেদের ভুবনে। যতদিন ঘোর বর্ষার রাত প্রিয়তমেশ্বর খোঁজে মন কাঁদাবে, জ্যোৎস্না দিবে গৃহত্যাগের সন্ধান। ততদিন আখি পত্র পল্লবে ভালোবাসায় জলজল করবে প্রিয় হুমায়ুনের নাম। নুহাশপল্লীর আকাশেও আজ ঝকঝকে রোদ। সকাল থেকে শ্রদ্ধা জানিয়েছেন হিমু, রূপা, মুনা, বাকের ভাই সহ অসংখ্য হুমায়ুন ভক্তরা। তারা বলছেন, নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নুহাশপল্লী থেকে মৌসুমী মো, সময় সংবাদ, গাজীপুর। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেক বছর বয়সে পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র। কেন্দ্রীয় তথ্য ভান্ডারে সংরক্ষণ করা হবে দেশের সব শিশু কিশোরের তথ্য। যাত্রী সংকটের ঘোষণা দিয়েও চালু হয়নি বাংলাদেশ বিমানের ঢাকা চেন্নাই রুট। বিধিনিষেধ বাড়লে ফ্লাইট পরিচালনা চ্যালেঞ্জ হবে বলছেন সংশ্লিষ্টরা। এবং নির্বাচনের এক সপ্তাহ পর জনসমক্ষে মার্কিন প্রেসিডেন্ট। ভ্যাকসিন নিয়ে আশ্বাস দিলেও কথা বলেনি নির্বাচন ইস্যুতে। জর্জিয়ায় জয় পেল বাইডেন, নর্থ ক্যারোলাইনা ট্রাম্পের। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।